নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছে প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব ৫৭। সন্ধ্যে ৭টা। শেখদার বাড়ির ড্রয়িং রুমে বিশাল মেহমানদারির তোড়জোড় চলছে। গৃহিণীরা সকলে যে যার মতো আয়োজনের কাজে ব্যস্ত। কারণ একটু পরেই বাড়ির পুরুষ সদস্যরা নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসবে। তাই তার আগেই তাড়াহুড়ো করে সকল কার্যক্রম পূরণ করার প্রাণপণ প্রচেষ্টা চলছে। তবে সকলে কোমর বেঁধে কাজে লেগে পড়লেও ইনায়া ব্যতিক্রম। ৮ মাসের উঁচু পেট নিয়ে চলতে ফিরতেই তাকে হিমশিম খেতে হচ্ছে। ২ পা হাঁটলেই নিঃশ্বাস টান পড়ে, বুকে হাঁফ ধরে যায়। একটু নড়াচড়া করতে গেলেই পেটের ক্ষুদে ছানাটি লাথি মেরে নিজের উপস্থিতি জানান দেয়। আর সঙ্গে সঙ্গে ভ্যাভ্যা করে কেঁদে ওঠে ইনায়া। তার ২ পায়ে পানি জমে ফুলে উঠেছে। মিষ্টি চেহারাখানা জেল্লা বেড়ে গেছে কয়েক গুণ। একটা অদ্ভুত মাতৃত্বের দীপ্তিময় আভা যেন ছড়িয়ে পড়েছে মেয়েটার রন্ধ্রে রন্ধ্রে। ফুলো ফুলো রসগোল্লার মতো গাল দুটো দেখলেই মন চায় ঠুসঠাস চুমুতে ভরিয়ে দিতে, একটা না বারবার। আর এই অত্যাচার তাকে দিনভর সহ্য করতে হয়। ইনায়া চুপচাপ গাল ফুলিয়ে মুখ ভার করে বসে আছে বিছানার উপর, চোখ দুটো পানিতে টইটুম্বুর। বোধহয় মন খারাপ, কিন্তু কেন? সে নিজেই এই কেনর উত্তর জানে না। সে শুধু জানে তার কান্না পাচ্ছে। এটি একটা অদ্ভুত রোগ। কখন যে হাসি পায় আর কখন যে কান্না পায় তা বেচারি নিজে বুঝতে পারে না। পাপা, আমার বুনু কবে আসবে? প্রীতমের কোলে চেপে আছে আদুরে কণ্ঠে প্রশ্ন করে জিজ্ঞাসা করলো অভিরাজ। প্রীতম মৃদু হেসে ছেলের গালে টুপ করে একটা চুমু খেলো। অতঃপর সিরিয়াস মুখে ছেলেকে কিছু মনে করিয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, উফ পাপা, তোমাকে না বলেছি সারাদিন আমার পাশে পাশে থাকবে আর হামি খাবে। মাম্মাকে যত বেশি হামি খাবে তোমার বোনও তত তাড়াতাড়ি চলে আসবে। অভিরাজ বাবার কথায় মুখটা বেশ গম্ভীর করে ফেললো। বাবার দিকে তাকিয়ে ভাবুক কণ্ঠে বলল, পাপা, আমি তো ছোট মানুষ, একা হামি খেলে তো অনেক দিন দেরি হয়ে যাবে। প্রীতম ছেলের কথায় বেশ মনোযোগী হওয়ার ভান করলো। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে চিন্তা কণ্ঠে বলল, এটা তো বেশ চিন্তার বিষয়। অভিরাজ কিছুক্ষণ গালে আঙুল দিয়ে ভেবে বলল, আইডিয়া। প্রীতম মিছে কৌতূহল দেখে জিজ্ঞাসা করল, কি আইডিয়া বাবা? অভিরাজ বাবার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে বলল, চলো বাবা, আমরা দুইজন মিলে হামি খাই, তাহলে আমার বোনও কালকেই চলে আসবে। ছেলের কথা হেসে ফেলল প্রীতম, তবে হাসিটুকু গিলে গিয়ে মুখ পুনরায় সিরিয়াস করে ফেলল। আহা, এটা অনেক ভালো আইডিয়া বাবা, চলো চলো বলে বাপ বেটা নিজেদের ঘরে প্রবেশ করলো। ইনায়াকে একা একা বিছানার উপর গোমরা মুখে বসে থাকতে দেখে দুজন চট করে একে অপরের মুখের দিকে তাকালো। চোখের আশারায় কিছু একটা বোঝাপড়া করে নিল। ঠোঁটে একটা বিশাল হাসি ঝুলিয়ে নিজেদের উক্ত কর্ম সম্পাদন করতে উদ্যত হলো। ইনায়া বসে থাকতে থাকতে হঠাৎ তীব্র লাথির আঘাতে কুকিয়ে উঠল। মুখে বের হওয়ার আগে বুঝতে পারল দুজন এবার তাকে জ্বালাতে হাজির হয়ে গেছে। ইনায়া কাঁদো কাঁদো মুখ ঘুরিয়ে নিজের ২ পাশে তাকালো। প্রীতম আর অভিরাজ খুব সিরিয়াস মুখে দায়িত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে নেমে পড়েছে। লালা দিয়ে ভিজিয়ে দিয়েছে ইনায়ার ২ গাল, বিশেষ করে অভিরাজ। ইনায়া অসহায় চোখে স্বামী আর ছেলেকে দেখে ভ্যাভ্যা করে কেঁদে উঠল। তাতে কোনো ভাবান্তর দেখা গেল না বাপ ছেলের মধ্যে। তারা সিরিয়াস মুডে নিজেদের মিশন অব্যাহত রেখেছে। ইনায়া বেশি নড়াচড়া করাতে অভিরাজ আর ছোট ছোট কোমর হস্তে ইনায়ার বা হাত আঁকড়ে ধরল। অস্পষ্ট কণ্ঠে বলল, উফ মামা, এত নড়াচড়া করছো কেন তুমি? দেখছো না আমরা হামি খাচ্ছি? ছেলের কণ্ঠে কান্না থেমে গেল ইনায়ার। ভ্রুকুচকে ছেলে আর ছেলের বাবার দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাদের হামি খেতে বলেছি? বাড়িতে ভাত নেই, যাও ভাত খাও গে ২ গুণ। প্রীতম এবার ইনায়ের অন্য হাত ধরে ফোলা গালে টুপুস টাপুস করে এক নিঃশ্বাসে 10 খানিক চুমু খেয়ে বলল, এভাবে নড়াচড়া করে আমাদের ডিস্টার্ব কেন করছো রসগোল্লা? আমরা তোমার কোন পাকাতানে মই দিয়েছি? দেখছো না আমরা একটা সিরিয়াস কাজ করছি? অভিরাজ বাবার তলে তাল মিলিয়ে বলল, হ্যাঁ পাপা, ঠিক বলেছ, আমরা কাল সকালেই বুনু চাই, দরকার হলে চালা লাত হামি খাবো। প্রীতম সায় দিয়ে বলল, একদম পাপা, কোনো হামি থামা চলবে না। তোমার মাম্মা আমাদের ভালোবাসা বোঝে না, তাই তো এমন করে, মাছের মতো লাফাচ্ছে, দেখছো না? অভিরাজ আবার কিছু বলার আগেই ইনায়া ঝাঁপিয়ে উঠল। ছি 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 ছি, এই কথা বলতে আপনার লজ্জা লাগছে না? নির্লজ্জ বেহায়া বেশরম পুরুষ মানুষ, আপনাকে আমি ভালোবাসি না,
তাই না? যদি ভালোই না বাসতাম তাহলে আপনার হাতেরটা আর পেটেরটা কি আকাশ থেকে টপকেছে? আবার আসিয়েন আমার কাছে, তখন বোঝাবো। মজা বলে মুখ ঘুরিয়ে নিল ইনায়া দুষ্টু অভিমানে। তার নাকের পাটা ফুলে উঠেছে। বউকে রেগে যেতে দেখে ঠোঁট কামড়ে হাসলো প্রীতম। কানিল তিদের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোমাকে রেগে গেলে আরও বেশি ইয়ামি ইয়ামি লাগে রসগোল্লা। নিজেকে ধরে রাখতে পারি না, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না জান। আমি যদি একবার কন্ট্রোল হারাই তবে ভুলে যাব তোমার পেটে আমার বাবু আছে। তাই আমি আলাভোলা মানুষ, আমাকে ধৈর্য ধরে থাকতে দাও। আর আমার হাতেরটা আর তোমার পেটেরটা আকাশ থেকে কেউ টপকাতে যাবে, এগুলো আমার ভালোবাসার চিহ্ন, যে এখন লালিত হচ্ছে তোমার মাঝে। তবে একদম চিন্তা করো না রসগোল্লা, একবার পেটেরটা হাতে আসতে দাও, তারপর আরেকটা পেটে ঢুকিয়ে দেব। কেমন? দ্য গ্রেট প্রীতম শিকদারের ভালোবাসা বলে কথা। একটু ভারী তো হবেই, মিসেস প্রীতম শিকদার। ইনায়া পরাজিত সৈনিকের ন্যায় অসহায় চোখে তাকালো স্বামীর দিকে। প্রীতম চোখ টিপ দিয়ে বলল, এখন আমাদের ডিস্টার্ব করো না, চুপচাপ লক্ষ্মীর মেয়ের মতো বসে থাকো। বলে অভিরাজের উদ্দেশ্যে কমান্ড দিল, পাপা মিশন টু স্টার্টেড। বলে বাপ ছেলে এবার গাল ছেড়ে উঁচু পেটে চুমু খেতে লাগলো। বাপ ছেলের খুনসুটিময় পাগলামি দেখে তৃপ্ত হলো ইনায়ার পক্ষী যুগল। সে স্বামী আর ছেলের মাথায় হাত রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলল, আপনাকে অনেক অনেক মেহেরবানি মাবুদ। আমি আপনাকে শুকরিয়া জানানোর কোনো ভাষাই আমার কাছে নেই। শুধু এইটুকুই প্রার্থনা, আজ আমাদের যেভাবে রেখেছেন আজীবন আমাদের এভাবে থাকার তৌফিক দান করুন। আমি আর কিছু চাই না মাবুদ, শুধু আমার স্বামী সন্তানের সুখে রাখবেন। শিকদার বাড়ির ড্রয়িং রুম চেনা অচেনা মানুষের ভিড়ে গম গম করছে চারপাশ। সেন্টার টেবিলের ওপর বিভিন্ন আইটেমের ফল, মিষ্টি, জুস, কোল্ড ড্রিঙ্ক, চা নাস্তার ট্রে সাজানো। সামনে 4 সিটার সোফায় গম্ভীর মুখে বসে আছেন সাদমান শিকদার, খালিদ শিকদার, সাজিদ শিকদার ও সোহেব শিকদার। তার পাশের সোফায় বসে আছে প্রীতম, প্রেম, রাজ, অরণ্য, সমুদ্র। বাড়ির মহিলারাও উপস্থিত। সাদমান শিকদারের সামনের সোফায় মাথা নিচু করে বসে আছে সাফাত, তার পাশে তার বাবা, মা ও একমাত্র বোন সারিকা। সাদমান শিকদার সবার সাথে হেসে হেসে কুশল বিনিময় করছেন। ওনার কোলে ওনার একমাত্র কলেজের টুকরো নাতনি অবনী। সকলে নিজেদের মধ্যে টুকটাক কথা বলা বলি করলো। সাফাদের কোনো দিকে মনোযোগ নেই, সে কেবল অবনীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অতিরিক্ত রকমের মিষ্টি একটি বাচ্চা। সাফাত জানে বাচ্চাটা কার, তবে এর বাচ্চার বাবা সে নয়, অন্য এক পুরুষ। এটা ভাবতেই সাফাদের মনে হচ্ছে কেউ তার অন্তরটা পুড়িয়ে দিচ্ছে। কেন ওর বাবা অন্য কেউ হলো? সে কি হতে পারতো না? সে কি পরীকে কম ভালোবেসেছিল? বাচ্চা যখনই আনন্দে খিলখিলিয়ে হেসে উঠল তখনই আগুন লেগে যাচ্ছে সাফাদের কলিজায়। আফসোসে মরে যেতে মন যাচ্ছে। কেন সে তখন চলে গেল? কেন আর কয়েকটা দিন অপেক্ষা করলো না? কেন এত ভালোবাসার পরও পরি অন্য কারো হয়ে গেল? এত আফসোস নিয়ে কি বেঁচে থাকতে পারবে সে? তার ভালোবাসা তো মিথ্যে নয়। আজ 4 বছর পরি অন্য কারো, কিন্তু সে কি একদিনের জন্য ভুলতে পেরেছে? সাফাতের ভাবনার মাঝে প্রেরণাকে সাজিয়ে নিয়ে এলো উষা ওর ধরি। লাল রঙা জামদানিকে প্রেরণাকে ভীষণ লাবণ্যময়ী লাগছে। প্রেরণা সুন্দর দেখে সাফাতের আম্মু মিসেস অনিকা সাখওয়াত মুগ্ধ হলেন। মৃদু হেসে বলেন, বাহ মাশাআল্লাহ, আপনার মেয়ে তো অনেক সুন্দর। ভাই সাহেব এদিকে আসো আম্মু। বলে প্রেরণাকে নিজের কাছে ডাকলেন তিনি। প্রেরণা লজ্জা মিশ্রিত মুখটা নুয়ে নিল। নির্ভয় এগিয়ে গেলেন ওনার কাছে। একটুখানি ঝুঁকে সালাম দিতে নিলেই তাকে আটকে দিলেন মিসেস অনিকা সাখওয়াত। নিজের পাশে বসিয়ে থুতনিতে হাত রাখলেন। প্রেরণাকে খুঁটি খুঁটি দেখে বলেন, মাশাআল্লাহ খুব সুন্দর। তা পড়াশোনা শেষ করেছো আম্মু? প্রেরণা মাথা নিচু রেখেই লজ্জা মিশ্রিত কণ্ঠে প্রত্যুত্তর করল, জি। অনিকা সাখওয়াত প্রেরণার সাথে আরও টুকিটাকি কিছু কথা বলে চোখ ঘুরে তাকলেন ওনার স্বামী মিস্টার সাদাত সাখওয়াতের দিকে। চোখের ইশারায় প্রশ্ন করলেন, মেয়েটা কেমন? সাদাত সাখওয়াত স্ত্রীর মৌন প্রশ্নের প্রশস্ত হাসলেন। সাদমান শিকদারের দিকে তাকিয়ে আন্তরিক কণ্ঠে বলল, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে ভাই সাহেব। এখন ছেলে পছন্দ হয়েছে কিনা জানান। তাকে কোনো প্রশ্ন থাকলে করুন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ঘরের লক্ষ্মীকে ঘরে তুলতে চাই। সাদমান শিকদার সাফাতের দিকে তাকিয়ে সন্তুষ্ট কণ্ঠে বলল, সাফাতকে আমি অনেক বছর আগেই মেয়ের জন্য পছন্দ করে রেখেছি। আমি সবসময় চাইতাম আমার কোনো এক মেয়ের জন্য যেন ওকে জীবনসঙ্গী হিসেবে পাই। তাই ও আমার পরিপূর্ণ নির্বাচক। তাছাড়া ওর মতো যোগ্যতা সম্পন্ন বুদ্ধিমান ছেলেকে অপছন্দ করার প্রশ্নই আসে না।
কিন্তু ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে কিনা তাও তো জানতে হবে। সাদমান শিকদারের কথায় বেশ প্রফুল্ল হলেন মিস্টার অ্যান্ড মিসেস সাখওয়াত। অনিকা সাখওয়াত স্নিগ্ধ হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো হলোই। তিনি এবার প্রেরণার দিকে তাকিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, আমার ঘরের মেয়ে হয়ে যেতে তোমার কোনো আপত্তি আছে প্রেরণা? প্রেরণা আরেকটু লজ্জিত হলো, তার ভীষণ নার্ভাস লাগছে। সে ইতস্তত হয়ে চোখ তুলে তাকালো বাবার দিকে। সাদমান শিকদার মেয়ের চোখের প্রশ্নে ইশারায় সম্মতি দিলেন। অনিকা সাখওয়াত পুনরায় জিজ্ঞেস করলো, বলো আম্মু, তোমার কি কোনো আপত্তি আছে? তোমার কি আমার ছেলে পছন্দ নয়? তুমি একদম নিশ্চিন্ত মনে বলো, কোনো জোর জবরদস্তি নেই। তোমার পছন্দ না হলেও ঠিক আছে, বলো। প্রেরণা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে লজ্জিত ভঙ্গিতে বলল, জি আন্টি, আব্বু যা বলবেন তাই। প্রেরণার নম্রতা ভদ্রতা আবারও মুগ্ধ হলো অনিকা সাখওয়াত। সাদাত সাখওয়াত এবার প্রফুল্ল হেসে বললেন, আমি তাহলে দিনদারিক ঠিক করে ফেলি ভাই সাহেব, কি বলেন? সাদমান শিকদারেরও হালকা হেসে জবাব দিলেন, যা আপনার ভালো মনে হয় ভাই সাহেব। সাদাত সাখওয়াত পুনরায় বললেন, আমরা কিন্তু বেশি দেরি করতে চাচ্ছি না ভাই সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঘরে লক্ষ্মীকে ঘরে নিয়ে যেতে চাই। আপনি বলেন তো, ঈদের 1 সপ্তাহের মধ্যেই ফরজ কাজটা সেরে ফেলি। সাদমান শিকদার কিছুক্ষণ গভীর মুখে বসে থাকলেন, অতঃপর নিজের দিকে ভাইদের দিকে তাকালেন। খালিদ শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার চোখের ইশারায় সম্মতি জানালেন। তিনি এবার বাড়ির ছেলেদের দিকে তাকালেন, তারাও চোখের ইশারায় সম্মতি জানালো। বাড়ির গিনিরাও সম্মতি জানালেন। সকলে মোটামুটি রাজি। সাদমান শিকদার এবার প্রশস্ত এসে বলেন, আমাদের কোনো আপত্তি নেই বড় ভাই সাহেব। সাদাত সাখওয়াতও সন্তুষ্ট হলেন। তাদের কথোপকথনের মাঝখানে অনিকা সাখওয়াত হঠাৎ করে বলে উঠলেন, তা ভাই সাহেব, সবাইকে দেখছি, কিন্তু আপনার বড় ছেলেকে তো দেখছি না, সে কোথায়? পাত্রের বড় ভাই হিসেবে তারও তো একটা মতামত আছে, তাছাড়া সাদাফের বন্ধু সে। প্রণয় কথা উঠতেই হইচই মুখের পরিবেশটা যেন হুট করে শান্ত হয়ে গেল। সবার চোখে মুখে ভরে উঠল অদৃশ্য অসুস্থতা। তবে তার কিছু চোখে আড়ালো না, বিশেষ জার্জ অনিকা সাখওয়াতের। সবার এমন অস্থিরতার এক্সপ্রেশন দেখে তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক কিছু একটা আভাস পেল। তবে সেসব নিয়ে বেশি ঘাটলেন না তিনি, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতেই তাদের নিজেদের কিছু পার্সোনাল ম্যাটার থাকে, কিন্তু ফ্যামিলি হিস্ট্রি থাকে, তা কুটুমদের না জানলেও চলে। তবে সাদমান শিকদার কিছুক্ষণ স্থির থেকে শান্ত কণ্ঠে জবাব দিল, আমার বড় ছেলে বর্তমানে ব্যবসার কাছে বাংলাদেশের বাইরে আছে, তাই ওর কোনো আপত্তি থাকবে তার আশা করি না। অনিকা সাখওয়াত কেবল হাসলেন, কিছু বললেন না। সাদাত সাখওয়াতও পুনরায় বলেন, তাহলে সামনের মাসের 15 তারিখে ঠিক হোক, তাই তো ভাই সাহেব, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সাদমান শিকদারও কিছুক্ষণ ভেবে সম্মতি জানিয়ে বললেন, আমাদের কোনো আপত্তি নেই ভাই সাহেব, ওই দিকেই হোক। সকলেই খুশি হলেন। অনুসারী বেগমও সবার হাতে মিষ্টি তুলে প্লেটে দিয়ে দিয়েছেন। শুভ কাজে মিষ্টিমুখ করতে হয়। সকলে হাসি মুখে মিষ্টিমুখ করতে লাগলো। সকলকে এত আনন্দ করতে দেখে কৌতূহলী হলো অবনী। সাদমান শিকদারের দিকে তাকিয়ে ঢ্যাপ করে রয়েছে। সাদমান শিকদারের পাঞ্জাবির মুঠো করে ধরে অস্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, সবাই এত হাসছে কেন নানা ভাই? সাদমান শিকদার মায়া ভরা নজরে তাকালেন নাতনির দিকে। আলতো করে অবনীর তুলতুলে গাল টেনে দিয়ে বললেন, তোমার বড় আন্টির বিয়ে হবে নানা ভাই, তাই সবাই এত খুশি। বিয়ে শব্দটা শুনে ছোট্ট অবনী আরও কৌতূহলী হলো, আগ্রহী কণ্ঠে প্রশ্ন করলো, বিয়ে কি নানা ভাই? সাদমান শিকদার এবার বড় করে হাসলেন। নাতিকে বুকে জড়িয়ে বোঝানোর ভঙ্গিতে বললেন, বিয়ে মানে দুজন মানুষ একে অপরের বন্ধু হয়ে আজীবন পাশে থাকা। নানা ভাইয়ের কথায় সামর্থ্য অবনীত ছোট মস্তিষ্কে অতটুকু পৌঁছালো কিনা বোঝা গেল না, তবে কিছু বুঝে ফেলার ভঙ্গিতে চট করে বলে উঠল, আমি আল তুমি যেমন। ওরা আধো আধো কথায় যুক্তি শুনে হেসে উঠলেন উপস্থিত প্রত্যেকে। মিসেস সাখাওয়াত ও অবনীর দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন, আদর ভঙ্গিতে বললেন, তোমার নাম কি বাবু? অবনীর চোখ টিপ টিপ করে তাকালো অচেনা মহিলাটির দিকে। সাদমান শিকদার বুকে আরেকটু গুটিয়ে গিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, তাসনুভা তাসরিন অবনীতা। মিসেস সাখাওয়াতের গাল টেনে দিয়ে বললেন, খুব মিষ্টি নাম বাবু, একদম তোমার মতো। তা ও কার মেয়ে ভাইজান? সাদমান শিকদার অবনীর দিকে তাকিয়ে মুচকে এসে বলল, ও আমার কলিজার টুকরো, আমার নাতনি। তবে কার সন্তান বললেন না সাদমান শিকদার। বিষয়টা বেশ কৌতূহলী হয়ে গেল। মিসেস সাখাওয়াত আর কিছু জিজ্ঞাসা করলেন না,
তাদের বুঝি বোঝাপড়ার কথাবার্তা এগোনো থাকলো আপন গতিতে। তবে সমুদ্র অনেকক্ষণ থেকেই একটা বিষয়ে বেশ লক্ষ্য করেছে। সে কয়েক সেকেন্ড বিষয়টা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে নিশ্চিত হলো। এক ভ্রু তুলে সন্দেহের নজরে একবার সাবরের দিকে তাকালো, তো আরেকবার ঘাড় ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকালো। অরণ্যের আশেপাশে দুনিয়াতে যেন কোনো ইন্টারেস্ট নেই। সে নিজের সব ধ্যান জ্ঞান ফোনের উপর উজাড় করে দিয়ে কার রেসিং গেম খেলছে। ব্ল্যাক ট্রাউজার আর ব্রাউন টি শার্টে পুরো চকলেট বয় লাগছে তাকে। তার চেহারা ও পার্সোনালিটিতে চাম বেড়ে বেড়ে চলেছে। বিশেষ করে ফর্সাকালের তীক্ষ্ণ বাঁকা হাসিটা যে কারো কোনো তরুণীর হৃদয়ে প্রেমের বান আনতে পারে। আর তাই হলো, সাপাতের বোন সারিকা তখন থেকে চোখ বড় বড় করে নির্লজ্জের মতো তাকিয়ে আছে অর্ণের দিকে। তাকিয়ে আছে বলতে ভুল হবে, চোখ দিয়ে গিলে খাচ্ছে। তবে অর্ণ যে তার তাকানোতে দুই পাশও পাত্তা দিচ্ছে না, তা তার অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে। সমুদ্র পুরো ব্যাপার আয়ত্ত করে অরণ্যের পাশ ঘেঁষে বসলো। ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে পিসপিস করে বলল, আরে ব্যাস, এখানে তো ছিপ ফেলা হয়ে গেছে। সমুদ্রের কথায় অরণ্যের ডার্ক ব্রাউন ঠোঁটে খেলে গেল এক চমৎকার বাঁকা হাসি। মোবাইল স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলল, তোর কি মনে হচ্ছে আমি ছিপ ফেলেছি? অরণ্য শিকদার এত সস্তা জায়গায় ছিপ ফেলে না। ওই মাছটা নিচ থেকে লাফিয়ে এসে আমার ঝুলিতে ধরা দিতে চাইছে, এতে আমার কি দোষ? সমুদ্র অরণ্যের ডোন্ট কেয়ার ভাব দেখে বলল, দেখে মনে হচ্ছে এটাও পটে গেছে। এটা কেউ কি ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছিস নাকি? অরণ্য ফোন স্ক্রিনে হাত চালাতে চালাতে বলল, বেআইন সাহেব বলে কথা, একটু রসিকতা তো করতেই হবে। সমুদ্র হতাশ কণ্ঠে বলল, তোর অলরেডি অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তাহলে বোনের ননদের দিকে চোখ দেওয়ার কি দরকার? এবার থামলো অরণ্য, মাথা উঁচু করে তাকালো সমুদ্রের দিকে, ভ্রু নাচিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি নজর দিচ্ছি সিরিয়াসলি। সমুদ্র পুনরায় বলল, হ্যাঁ জানি ও নজর দিচ্ছে, কিন্তু তুইও তো পাত্তা দিচ্ছিস না। এটাও পাত্তা দিলেও পারিস। এত গার্লফ্রেন্ড দিয়ে কি করবি তুই? দেখ, আমার দাদানরা কেউ এমন নয়। অরণ্য পুনরায় হেসে গেমে মনোযোগ দিতে দিতে বলতো, এই জন্যই দেখ, প্রত্যেক একটা একটা করে বাজারের মালিক। আমার ভাই বাসের বাগান তৈরি করার একটু পছন্দ না। আর তাছাড়া কি? অরণ্য রসময় হেসে সারিকার চোখে চোখ রাখলো কিছুক্ষণ, অতবার চোখ নামিয়ে গুনগুন করে গাইল, কারো চোখে ভালো, কারো মুখ ভালো, কারো ফিকারের ইশারায় এই জবানি চাই ফুল বস্তি যে, ভালো লাগলে তাই ইশারা বলে উঠে চলে গেল। কিন্তু কিছু না বুঝে হাবলার মতো তাকিয়ে রইল সমুদ্র। সে এক সেকেন্ড পর সামনে তাকিয়ে দেখলো সবাই আছে, কিন্তু সারিকা হাওয়া। যে যার বোঝা বুঝে গেল। উঠে যেতে যেতে মনে মনে বলল, কয়দিন পর ঠেলা বুঝবে মামুনি, তখন প্লেলিস্টে শুধু একটা গানই বাজবে বলে নিজের ফোনে গানটা চালালো সমুদ্র। ফোন স্পিকারে বেজে উঠল, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। গানটা শুনতে শুনতে হাসি পেয়ে গেল সমুদ্রের। রাত 9টা। উষা প্রেমের আর্ট গ্যালারিতে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে একটা ফটোগ্রাফি আঁকছে খুব মনোযোগ দিয়ে। এখন তারা স্বামী স্ত্রী, দুজনেই আর্টিস্ট। প্রেম ওকে নিজের হাতে আঁকা শিখিয়েছে, যদি ওর হাত এখনও প্রেমের মতো অত পারফেক্ট হয়নি। তবে প্রেমের স্বপ্ন, উষা একদিন অনেক নামকরা আর্টিস্ট হবে। আহনাব শিকদারের প্রেমের স্ত্রী তার থেকেও বড় নাম করা আর্টিস্ট হবে। ক্যানভাসে হাত চালাতে চালাতেই আচমকা হাতটা কেঁপে উঠল উষার। কিছু বুঝে ওঠার আগে শরীর জোরে শিহরণের ঢেউ আছড়ে পড়তে লাগলো। তার রক্তিম ঠোঁট দুটো অস্পষ্ট কণ্ঠে বলল, প্রেম। অতঃপর অনেকখানি সীমানা ছাড়িয়ে গেল প্রেম। উষা সর্বাঙ্গে তার অবাধ্য হাত বিচরণ করতে শুরু করেছে। প্রেমের এলমলো পুরুষারের স্পর্শের থরথর করে কেঁপে উঠল উষা। হাত থেকে পেন্সিলটা পড়ে গেল নিঃশব্দে। সে নিঃশ্বাস নেবার সুযোগটুকুও যেন পেল না। প্রেম এক ধাক্কায় রঙের কৌটোগুলো সরিয়ে উষাকে রঙের টুলের উপর বসিয়ে দিল। আবেগ অনুভূতির তোড়ে হারাতে থাকলো গভীরে। উষার মস্তিষ্ক সবটা বুঝে ওঠার আগেই তার শরীরের কন্ট্রোল নিয়ে নিল প্রেম। তীব্র মিলনের মৃদু ধ্বনিতে ভরে উঠল চারপাশ। তাদের অঙ্গ মিলন গভীর মিলনে রূপান্তর নিতে নিলেই দুনিয়াতে কড়াঘাতে শব্দ আসলো। তবে সেসবে তোয়াক্কা করল না প্রেম। তার মধ্যে প্রেম ও কামের এক মিশ্র আগুন জ্বলছে। কিন্তু ওপাশের ব্যক্তি যেন বেশ অধৈর্য, একটানা দরজা ধাক্কাধাক্কি করে চলেছে। এক পর্যায়ে নেশা ছুটে গেল প্রেমের। বিরক্তিতে নাকের পাটা ফুলে উঠল। কপালের সূক্ষ্ম কয়েকটা রেখার ভাঁজ স্পষ্ট হলো।
উষার অবস্থাও একই, অনেকটাই জ্বলন্ত উনুন থেকে কাঠকয়লা বের করে নেওয়ার মতো। হাফড়ের মতো ওঠানামা করছে তার বুক। প্রেম উষার ওড়না ঠিক করে দিয়ে এগিয়ে গেল দরজা দিকে। আজ দরকার ওপারের ব্যক্তির, একদিন না হয় তার একদিন। ধরম করে দরজা খোলা শব্দে কেঁপে উঠল অরণ্য। প্রেম কেমন বিধ্বস্ত অবস্থা দেখে তৎক্ষণাৎ ভ্রুশ কুচি ফিরে বলল, বড় ভাইকে মাথা থেকে 5 পর্যন্ত স্ক্যান করে ঠোঁটে কামড়ে হাসে হালকা হালকা লজ্জাবার অভিনয় করে কিছু বলতে নিল। তপ্ত কণ্ঠে ধমক দিয়ে উঠল প্রেম, চিবিয়ে চিবিয়ে বলল, আসার আর সময় পেলি না? অরণ্য পুনরায় ঠোঁটে মৃদু হাসি ঝুরিয়ে বলল, আমি কিভাবে জানবো বলো? যাই হোক, আমি ডিস্টার্ব করতে আসিনি। বড় আম্মু ছোট ভাবিকে নিয়ে যেতে বলেছেন, এটুকু বলতে এসেছিলাম। বাই বাই, কন্টিনিউ গাইস, বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল অরণ্য। বউকে এখন নিচে পাঠাতে হবে ভেবেই তিক্ততায় ভরে উঠল প্রেমের মেয়েছে আজ। উষা শরীরে জামা কাপড় ঠিক করে প্রেমের পাশে এসে দাঁড়ালো, পেটে গুঁতো মেরে বলল, দিন দিন আপনার পাগলামি বেড়ে যাচ্ছে প্রেম। বউয়ের প্রতি এত প্রেম থাকলে লোকে বউ পাগল বলবে। বউয়ের কথায় প্রেমের বিরক্তি উড়ে গেল। সে উষার কোমর জড়িয়ে হ্যাচকা টানে নিজের সঙ্গে মিশে নিল, ঠোঁটে আলতো স্পর্শ করে বলল, আমার বউ, আমি সারাদিন আঁচল ধরে বসে থাকবো? কার বাপের কি? যারা বলে তারা হিংসুটে, আমার বউয়ের মতো বউ তাদের নেই। উষা প্রেমের গালের দুই পাশে হাত রেখে আসক্ত চোখে তাকালো প্রেমের ডিপ ব্রাউন চোখে। প্রেমও কপালের পাশে পড়ে থাকা চুলগুলো সরিয়ে পরম ঠোঁটগুলো আগিয়ে নিয়ে গেল ঠোঁট জোড়ায়। তারপর বলল স্লো ভয়েসে, এভাবে দৃষ্টিতে খুন করিস না বউ। প্রেমের কথা ফুরোনোর আগেই তার ডার্ক ব্রাউন ঠোঁট দুটো নিজের ঠোঁটে মিলিয়ে দিল উষা। কয়েক সেকেন্ডে গভীর চুমু একে অপরকে আচমকাই প্রেমকে ধাক্কা দিয়ে বউ হয়ে দৌড় দিল। প্রেমের মধ্যেকার উত্তাপ আরও বেড়ে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমার থেকে পালিয়ে কোথায় যাবে আগুন সুন্দরী? আমায় জ্বালানোর শাস্তি স্বরূপ তোমাকে আগের থেকেও দ্বিগুণ জ্বালিয়ে পুড়িয়ে উসুল করব। জাস্ট রাতের জন্য অপেক্ষা করো। রাত 11টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যেমন তো ঘুমাতে চলে গেছেন। কেবল অনুশ্রী বেগম খাবার শেষ করে একটা পান মুখে দিয়েছেন, নিজের ঘরে চলে যাবেন। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। তিনি লিভিং রুমের বড় ওয়ালান ঘড়িতে দেখলেন রাত 11টা। এত রাতে কে আসতে পারে ভেবে একটু ভ্রু কুঁচকালেন। তবে আর বেশি কিছু না ভেবে এগিয়ে গেলেন, দরজা খুলে দিলেন। তবে দরজার ওপাশের ব্যক্তিকে এক মুহূর্তে এক কানে একদমই আশা করেনি অনুশ্রী বেগম। দরজায় দাঁড়িয়ে আবিদ অপ্রস্তুত মুখে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, পরনের টি শার্টটা কোঁচকানো, দেখি মনে হচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। তিনি আবিদকে দেখে মিষ্টি এসে বললেন, এ কি বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে এসো। আবিদ আরও একটু অপ্রস্তুত হলো। ভিতরে গিয়ে অনুশ্রী বেগমের নম্র কণ্ঠে সালাম দিল। অনুশ্রী বেগম হেসে সালামে উত্তর দিলেন। বাড়িতে জামাই এসেছে দেখে সবাইকে ডাকতে নিলে আবিদ বাধা দিল। ইতস্তত কণ্ঠে বলল, আম্মা, আপনি ব্যস্ত হবেন না প্লিজ। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি একটা দরকার এসেছি, সেটা সেরেই চলে যাব। জামাইয়ের এমন বিব্রত মুখে অনুশ্রী বেগম যা বুঝের বুঝে গেলেন। তিনি হালকা হেসে বললেন, ঘরেই আছে, যাও। আবিদ আর 1 সেকেন্ডও অপেক্ষা করলো না, সিঁড়ি বেয়ে উপরে ছুটল। পরি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার মূলত একটু ঘুমই ধরছে না। ধরবে কিভাবে? তার প্রতি রাতের অভ্যাস যে কারো উষ্ণ বুকে সেখানে লেপ্টে থেকে হৃদয়ের ধুকপুক শব্দ শুনতে না পারলে পরিণীতার মন শান্ত হয় না, ঘুম আসে না। কি জ্বালা! পরিণীতা কিছুক্ষণ ছটফট করতে করতে আর না পেরিয়ে শোয়া থেকে উঠে বসল। মনে মনে কঠিন প্রতিজ্ঞা করে বলল, এই বাড়িতে যদি বন্যা, ভূমিকম্প, সাইক্লোন, সুনামি একসাথে হামলা চালায়, তবুও আর এই বাড়িতে রাতে থাকবো না। সকালে এসে বিকেলে চলে যাব। এই মাস্টারমশাই, আপনি কোথায়? পড়ে যাব আপনার। অ্যাঞ্জেল, আচমকা করে অপ্রত্যাশিত কণ্ঠে অকচকিয়ে পরিণীতা নিজেই মাথায় টোক্কা মেরে বলল, উফ, পরে শান্ত হ। মানুষটিকে কাছে না পেয়ে তুই পাগল হয়ে যাচ্ছিস। সেখানে আসবে কোথা থেকে? তবে পরিণীতা নিজের মনকে বুঝে দেওয়ার পূর্বেই দ্বিতীয়বারের মতো সেই কণ্ঠস্বর শোনা গেল। এবার মনের ভুল ভাবতে পারল না পরিণীতা। ঝড় বেগে ফিরে তাকলো দরজা থেকে। দরজার কাছে দাঁড়িয়ে আবিদ এলোমেলো বিধ্বস্ত দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে। দেখেই মনে হচ্ছে অনেক পরিশ্রান্ত। তবে পরি আর বেশি সময় না ভেবে নষ্ট করলো। যাকে এতক্ষণ দেখার জন্য মন প্রাণ ছটফট করছিল, তাকে এখন চোখের সামনে দেখে পরিণীতার চোখ মুখ খুশিতে ঝিলিক দিয়ে উঠল।
সে চোখের পলকে বিছানার থেকে নেমে একলা ফেসামের কোলে উঠে পড়ল। গলা জড়িয়ে ধরে অভিমানে অভিযোগ করলো, আই মিস ইউ সো মাচ মাস্টারমশাই। আপনাকে ছাড়া একটু ভালো লাগছিল না, বিশ্বাস করুন। আপনি ঠিক বলেছেন, আমার এখানে রাতে থাকার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমি আপনাকে ছাড়া একটু ঘুমাতে পারবো না। পরীকে শক্ত বাঁধনে জড়িয়ে নিল আবিদ। মুচকি হেসে কপালে ঠোঁট ছোঁয়ালো, কণ্ঠে খাদরতা মিশিয়ে বলল, আই এম সো টায়ার্ড পরি, আই নিড টু মেন্টাল পিস। স্বামীর এই অবস্থা দেখে পরিও ভীষণ খারাপ লাগলো। লাজুক কণ্ঠে বলল, আমারও চাই। আদিব ওর লজ্জারাঙা মুখ দেখে মৃদু হাসল, কানের কাছে ঠোঁট নিয়ে স্লো ভয়েস বলল, এখনই চাই। পরিণীতা রক্তিম হয়ে উঠল লজ্জায়। আবিদ বাঁকা হেসে ওকে কোলের থেকে নামিয়ে দিল, বা হাত চেপে ধরে বলল, চলো। পরিণীতিও অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, কোথায়? আমাদের বাড়ি। পরিণীতা আরও অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এখন? আবিদ ওর দিকে তাকিয়ে ভ্রু বাঁকালো, কৌতূহল দিয়ে বলল, আগের রাতে 2 থেকে 3টার সময় যেতে ভয় লাগতো না, আর এখন তুমি রাত 11টাতে ভয় পাচ্ছ? পরিণীতা একটু গাইগুই করে বলল, আজকে রাতটা থেকে চাই প্লিজ। আদিবর হাত ছেড়ে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, ঠিক আছে, থাকো তাহলে, আমি গেলাম। বলে চলে যেতে নিল। লাফিয়ে উঠল পরিণীতা। পেছন থেকে আবিদের পেট জাপটে ধরে বলল, আমাকে ফেলে চলে যাচ্ছেন কেন? আপনাকে ছাড়া ঘুমাতে পারি না তো। আবিদের কোনো ভাবান্তর না দেখিয়ে পুনরায় নির্লিপ্ত কণ্ঠে বলল, তুমি থাকতে চাচ্ছ, তাই থাকো, কাল এসে নিয়ে যাব। বলে আবার চলে যেতে নিলে এবার আরও শক্ত করে আঁকড়ে ধরল পরিণীতা। নিচু কণ্ঠে বলল, আমিও যাব। হাসলো আবিদ, আবার পরের হাত চেপে ধরে বলল, ঠিক আছে, আমরা এখনই আমাদের বাড়ি ফিরবো। কিন্তু আমার মেয়ে কোথায়? আত্মা নানা ভাই, কাল আমার আল অভি ভাইয়াকে নিয়ে ঘুরতে যাব। সালমান শিকদার অমিনীকে কোলে বসিয়ে কোম্পানির অ্যাকাউন্টের হিসাব দেখছেন আর নাতির সাথে গল্প করছেন। তিনি ফাইলে চোখ রেখে বললেন, অবশ্যই নিয়ে যাব ভাইজান। অবনীর এবার কথা বলতে বলতে নজর পড়ল সালমান শিকদারের সাদা দাড়ির ওপর। সে তার ছোট্ট 2 হাতে সালমান শিকদারের গাড়ের খোঁচা খোঁচা দাড়ি টেনে ধরল। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, নানা ভাই, তোমার গাড়িগুলো সাদা কেন? সালমান শিকদারের এতে কোনো ব্যথা পেলেন না, বরং রসিক কণ্ঠে বললেন, বুড়ো হয়ে যাচ্ছে দাদা ভাই। অবৃতা আরও একটু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, বুড়ো? বুড়ো কি নানা ভাই? সালমান শিকদার আবার কথার উত্তর দিতে নিলে দরজার কড়াঘাতে শব্দ থেমে গেলেন। এত রাতে কি এসেছে ভেবে বিরক্ত প্রকাশ করলেন, তবে আর বেশি ভাবলেন না। রাত থেকে কোলে নিয়ে দরজা খুলে দিলেন। দরজার ওপাশে মানুষ দুটোকে দেখেই যেন ওনার বিরক্তিটা হড়বড়িয়ে বেড়ে গেল। অবনী বাবাকে দেখে খুশিতে লাফিয়ে উঠে বলল, পাপ্পা পাপ্পা, তুমি এসেছো? মেয়ের মায়াবী মুখটা দেখেই আবিদের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সে মেয়েকে কোলে নিতে চাইলেই অবনীকে নিয়ে সরে গেলেন সালমান শিকদার। কঠোর কণ্ঠে বললেন, এত রাতে আমার বাড়িতে কি? তোমার নিজের বাড়িঘর নেই? ওনার অপমান 2 পয়সাও গায়ে মাখলেন না আবিদ। জাস্ট ধুলো ঝাড়ার মতো গা থেকে ঝেড়ে ফেলল। এগিয়ে এসে বলল, আমি আপনার বাড়িতে থাকতে আসিনি। আমি আমার বউ আর মেয়েকে ছাড়া ঘুমাতে পারি না, তাই ওদের নিয়ে যেতে এসেছি। এবার আপনি আমার মেয়েকে দিয়ে দিন, আপনার বাড়িতে 1 সেকেন্ডও দাঁড়াবো না। পরিণীতা এসব শুনে ভয়ে ভয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এক্ষুনি হয়তো 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। সালমান শিকদার আরও বিরক্ত হলে তিক্ত কণ্ঠে বলল, তোমার বউ নিয়ে চলে যাও। আমি কি ধরে রেখেছি যে শুধু এই রাতে বেলায় অসভ্যের মতো আমার ঘর ছেড়ে এসে ঝামেলা করছো? আবিদকে এবারও উত্তেজিত হতে দেখে গেল না। সে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হাই তুলল, আপনি না বললেও আমি আমার বউ ফেলে যাব না। বউ ছাড়া ঘুমাতে পারি না। যাই হোক, শুধু বউই নয়, আমার মেয়েকেও দিন, ওকে ছাড়া আমি ঘুমাতে পারি না। সালমান শিকদার এবার তেড়ে উঠলেন। নাতনিকে আর একটু নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে বললেন, শোনো ছেলে, এত রাতে ঝামেলা করো না। নিজের বউয়ের হাত ধরো আর আমার বাড়ি থেকে বিদেয় হোক। আমি আমার নাতনি দেব না। সালমান শিকদারের কথায় সামান্য বাঁকা হাসলো আদিব। সালমান শিকদারের সামনে দাঁড়িয়ে বলল, আপনার মতো পাল্টিবাজ ভদ্রলোক আর একটাও দেখিনি। আপনার কাছে আমি ভালো না, অথচ আমার মেয়ের সাথে একেবারে লেগে যেতে পারলে আর ছাড়তেই চান না। যাই হোক, এত রাতে আপনার সঙ্গে ঝামেলা করার কোনো মুড নেই। আমার মেয়েকে দিন, আমি নিয়ে চলে যাচ্ছি। সালমান শিকদারের মস্তিষ্কে এবার রাগ ধরে গেল। তিনি ঝাঁঝিয়ে বললেন, বললাম তো দেব না, এরপরও বেয়াদবি করছো কেন? আবিদ এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
নাতে কি আপনার আকাশ থেকে পড়েছে? ওটা আমার মাথার ঘাম ঝরানোর ফল। আর আপনি ছো মেরে নিয়ে যাবেন? আমার মেয়েকে ছেড়ে দিন, ও আমার সাথেই যাবে। আম্মু, চলে এসো বাবার কাছে। আবেদন এমন অভিভুক্ত কথায় চোখ বড় বড় করে ফেলল পরিণীতা। তবে সাদমান শিকদার বিভ্রান্ত হলে না। তিনি নতুন উদ্যমে কিছু বলতে নিলে অনুশ্রী বেগম, প্রীতম, প্রেম, অরণ্য, তন্ময়, সমুদ্র চলে এলেন। তারা ড্রয়িং রুমে ছিল, তাই এত কথা কাটাকাটি শব্দে সেখানে আর স্থির থাকতে পারেনি। অরণ্য আর তন্ময় ভ্রুকুচকে শ্বশুর জামাইয়ের ঝগড়া করার স্টাইল পর্যবেক্ষণ করলো। তন্ময় বুড়ো নাচিয়ে বলল, ছোটদা, সামথিং ইজ ফিনিশিং। আবার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে চলেছে। অরণ্য একই ভঙ্গিতে বলল, ঠিকই বলেছিস। আমরা বোধ হয় অনেকটা মিস করে গেলাম রে। অনুশ্রী বেগম জামাইয়ের দিকে তাকে নম্র কণ্ঠে বলল, কি হয়েছে বাবা? আদিম কিছু বলবে তার আগে সাদমান শিকদার খেকিয়ে উঠে বলতেন, অস্থির বিয়াদব ছেলে, গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না। কিন্তু তনুশ্রী বেগম উল্টো ওনাকে ছাড়ি দিয়ে বললেন, আপনি চুপ করুন, আপনাকেও চেনা আছে। অরণ্য পুরনো তন্ময় কানে কানে বলল, কি বুঝলি? তন্ময় ফিসফিস করে বলল, মেয়েও। মুখ চেপে ফিক ফিক করে হেসে উঠল দুইজন। সাদমান শিকদার এবার অস্পষ্টভাবে জানিয়ে দিল, আমি এবার নাতনি দেব না, সবাই বিদায়ী হও। এত চিৎকার চেঁচামেচি আর ঝগড়াঝাটি দেখে ভয় পেয়ে গেল অবনীতা। ঠোঁট উঠলে চিৎকার দিয়ে কেঁদে উঠল। মেয়েকে কাঁদতে দেখে ছুটে গেল পরিণীতা। অবিনাকে সাদমান শিকদারের কোল থেকে নিয়ে আদর করতে লাগলো। আবিদ এবার বিজয় হেসে তাকালো সাদমান শিকদারের দিকে, বাঁকে হেসে বলল, আসি শ্বশুর মশাই, বলে নিজের বউ আর মেয়েকে নিয়ে চলে গেল। আবিদের কাছে আবারও হেরে যাওয়ার মানে মনে মনে ফুঁসে উঠলেন সাদমান শিকদার। মনে মনে বললেন, তোমাকে আমি দেখে নেব। অরণ্য হতাশ হয়ে বলল, চল ভাই, সিনেমা শেষ। তন্ময়ও হতাশ। সকালের খাবার দাবার শেষ হয়েছে অনেক আগে। উষা রান্নাঘরের সব কিছু গুছিয়ে চুলায় চায়ের পানি বসিয়েছে। ভয়ে তার পেটের ভিতর থেকে পাক খাচ্ছে একটু পরপর। রাত গভীর হওয়ার সাথে সাথে তার হাত পায়ের তীব্র কম্পনও সমানতালে বেড়েই চলেছে। আজ ঘরে গেলেই তার খবর খারাপ করে ছেড়ে দেবে প্রেম। তাই সে রাত 1টা যাবৎ প্রেমের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যার পর আর 4তলার আশেপাশেও যায়নি ভুলক্রমে। কিন্তু এভাবে আর কতক্ষণ পালিয়ে বাঁচা যাবে? এখন তো তাকে যেতে হবে, কারণ প্রেম থিরার থেকে চায়ের অর্ডার পাঠিয়ে দিয়েছে। উষা বড়বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। লজ্জা শরম ভয় ডর সব একপাশে ফেলে ছুটে চায়ের পাতিলে দুধ চিনি মিশাতে মিশাতে মনে মনে ঠিক করলো, ব্যাটা যদি আজ বেশি বাড়াবাড়ি করে তবে পরের বার চায়ের সাথে থুতু মিশিয়ে খাইয়ে দেব, এসব বরাবর। এসব ভেবে নিজেই নিজের বুদ্ধি তারিফ করলো উষা। চিলমুড়ে চায়ের পাতিলে চামচ নাড়তে নাড়তে গুনগুন করে গান করলো, 1 কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দেবো, এলাচি দেবো, চিনি দেবো সামান্য। গান গাইতে গাইতে উষার মনে পড়ল, বেশি ভাবতে গিয়ে সে তো আদা আর এলাচিতে ভুলে গেছে। তাই আবার চায়ের পাতিল উনুনে বসিয়ে তাতে 1 টুকরো আদা আর 2টো বড় বড় এলাচ পুনরায় ভেঙে দিয়ে বলতো, 1 কাপ চা বানাই স্বামীর জন্য। এতক্ষণ কিছু মেশাচ্ছ, তখন হতে হালকা করে একটু ইঁদুর মারার বৃষ্টিও দিয়ে দিও। এভাবে মরা থেকে একেবারে খেয়েই যাই। আচমকা ভারী পরিচিত কণ্ঠে লাফিয়ে উঠল উষা। শুকনো ঢোক গিলে পিছনে ফেলল। প্রেম বেশ স্টাইলিশ ভঙ্গিতে রান্নাঘরের পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে এক বুড়ো উঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে। উষা তাকে দেখে মনে মনে বলল, ইনারিল্লাহ। পুনরায় ফট করে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। তুতলি বলল, আপনি আপনি এখানে এসেছেন কেন? আমি তো চা নিয়ে আসছিলাম। প্রেম বাঁকা হেসে এগিয়ে আস্তে আস্তে ঠান্ডা কণ্ঠে বলল, চা বানানোর রেসিপি দেখে চা খাওয়ার মুডটি চলে গেছে। তুষ পাখি, কাছে এসো, এখন অন্য কিছু খাওয়ার মুড আছে। প্রেমকে আমার শীতল কণ্ঠে হুমকি দিতে দেখে মনে মনে চিংড়ি মাছের মতো লাফিয়ে উঠল উষা। পেছাতে পেছাতে ক্যাবিনেটের সঙ্গে সেটে গিয়ে বলল, দূরে সরুন। প্রেম সোজা এসে ওকে একটা রেক কাঁধে তুলে নিল। যেতে যেতে বলল, প্রতি রাতে আদরে আদরে ভরিয়ে দেই তোমার এই ছোট্ট কোমল দেহখানা। আদরের তীব্রতায় নিঃশ্বাস আটকে মরে যাওয়ার উপক্রম হয় তোমার। তারপর এত লজ্জা আসে কোথা থেকে? প্রেমের নির্লজ্জ মার্কা কথায় আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল উষা, প্রেমের বুকে কিল ঘুষি মারতে মারতে। আরে আরে, এভাবে চলে যাচ্ছেন কেন নির্লজ্জ লোক? চাটা তো নিয়ে যান। প্রেমকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে নাক সিটকে বলল, এই মধ্যরাতে চা খায় কোন ছোট লোক? এখন আমার চা নয়, বউকে খাওয়ার ক্রেভিং হচ্ছে বউ। সো ডোন্ট টক টু আননেসেসারি।
লেডি কিলার রোমিও, পাকা প্লে বয় রোমিও, ফ্লার্টিং মাস্টার রোমিও। লেডি কিলার রোমিও, পাকা প্লে বয় রোমিও, ফ্লার্টিং মাস্টার রোমিও। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মনাকে, টিউসডে দিলাম টিনাকে, ওয়েস্টারডে ওয়েনরিলাকে, থার্সডে দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে, স্যাটারডেতে প্রিয়াকে। দিল তো দিনই কারো তো দিল তো দিনই কারোকে। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফ্লার্টিং মাস্টার রোমিও। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফ্লার্টিং মাস্টার রোমিও। কারো চোখ ভালো, কারো মুখ ভালো, কারো ফিগারের ইশারায় এ জওয়ানি চাই ফুল মস্তি চেয়ে, ভালো লাগলো তাই দে সারা। বলে বলে পটাতে, আমার চিবে ওঠাতে, গার্লফ্রেন্ড জোটাতে, ক্লাইম্যাক্স পরি ঘটাতে। আমি হলাম রোমিও, পাক্কা প্লে বয় রোমিও, ফ্লার্টিং মাস্টার রোমিও। এই ডান্স ফ্লোরে ওরা চান্সেস পারে। উফ, গোটা কাণ্ডা দেখে দিয়েছে নাকি? চাই আমাকেই খুব কাছে, কাকে ইয়েস বলি কাকে নো বলি, ঘিরে থাকে যে চারপাশে। একটা দুটো মিটিংয়ে, দু চার কথা চ্যাটিংয়ে, চালো আমি ব্যাটিংয়ে, নো বলে সিক্স হকাতে। আমি হলাম রোমিও, পাকা প্লে বয় রোমিও, ফ্লার্টিং মাস্টার রোমিও। কানে তালে তালে লিভিং রুমের সোফায় উড়াধুরার লুঙ্গি ডান্স দিচ্ছে অরণ আর তন্ময়। তাদের নাচে তালে তালে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠেছে, কারণ এই গানটা তাদের লাইফের প্রেজেন্ট সিচুয়েশনের কারেন্ট ইনফরমেশন। এই গানটা যেন পুরো তাদের জীবন থেকে নেওয়া, একদম খাপে খাপে মিলে যায়। যদিও তন্ময় অনেক ছোট, তবে তার বয়সের মধ্যে দিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারও স্কুলে, টিউশনে অরণের মতো ডজনখানেক গার্লফ্রেন্ড আছে। ক্লাবে সব মেয়ের ক্রাশ বয়। দ্য গ্রেট তন্ময় শিকদার। ঘরে বাইরে তাদের দুই ভাইয়ের ফুর্তির কোনো শেষ নেই। ওরা দুইজন ছোট একটা সাউন্ড বক্সে ফুল স্পিকারে পাগলা ডান্স দিচ্ছে। নাচতে নাচতে তন্ময় বলল, উফ, গানটা বোর লাগছে, লেটস প্লে অ্যানাদার তারকা একটা লাগানো মিউজিক। অরণ্য বাঁকা হেসে ওর কথা মতো নতুন গান প্লে করে দিল। এবার লিভিং রুম ফাটিয়ে বেঁচে উঠল, জোর লাগা কে দম ধরাক্কা, জোর লাগা কে দম ধরাক্কা, লেগেছে প্রেমের ঝটকা, দম দমাদম বান্ধা ছক্কা, না ঘটকা না ঘটকা, লে হালুয়া লে হালুয়া, হালুয়া হালুয়া লে হালুয়া, লে হালুয়া। গানে তালে যে হালুয়ার পজিশন উড়াধুরা নাচ চলছে। নাচতে নাচতে আচমকা সে পজিশন নিয়ে ছিল, সেই পজিশনে স্ট্যাচু হয়ে গেল। সামনে তাকিয়ে তার চোখ দুটো ডিমের মতো গোল গোল হয়ে গেল। তাদের ফেস এক্সপ্রেশন বি লাইক ইয়ে মানে ক্যাকে দেখা। তাদের দুজনেই ব্যাঙের মতো হাঁ করে তাকিয়ে থাকতে দেখেও তাদের 5 পয়সা পাত্তা দিল না প্রেম। সে তার বউকে কাঁধে নিয়ে সিঁড়ি রেখে পড়ে চলে গেল। দেবরকে এইভাবে ফ্যালফাল করে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল উষা। প্রেম চলে যেতেই অরণ্য তন্ময় একে অপরের দিকে তাকালো। সেকেন্ডের মধ্যে এই দুজনের চেহারা গিরগিটির মতো রং পাল্টালো। দুই ভাই দুঃখী দুঃখী মুখ করে একটা স্যাড সং লাগিয়ে একে অপরকে জড়িয়ে ধরলো। মিথ্যাখানা অভিনয় করে একসাথে গান ধরলো, বাবা আমার কি বিয়ে হবে না, ওরে বাবা আমার কি বিয়ে হবে না, জীবনও তাদের বিয়ে হবে না। তোদের মতো লেজ ছাড়া হনুমানদের কোনো বাবাই মেয়ে দেবে না। তাদের এমন স্যাড স্যাড ফিলিংস এর 12টা বাজানোর জন্য সমুদ্রের একটা খোঁচা মারা কথাই যথেষ্ট ছিল। তারা দুই ভাই একে অপরকে দেখে দাঁত কিরমির করে কিছু বলতে নিলেই রাত সমুদ্রের পাশের সোফায় বসতে বসতে বলল, সুখে থাকতে কি তোদের ভূতে খেলায়? বৌমানি মহাবিপদ। আগে যদি জানতাম ভাই, প্রয়োজনে সন্ন্যাসী হয়ে হিমালয়ে যেতাম, তবুও বিয়ে করতাম না। রাজার হাজারি দেখে একত্রে টুকুচকে ফেলল তন্ময় ও অরণ্য। নিজেদের মতো চাওয়াচাই করে একসঙ্গে বলে উঠল, তোমার বউ তোমাকেও 3 মালা ধলাই দেয় নাকি? আমার বউও দেবে। ছোট ভাইদের মুখে এমন হালকা বেজতির কথা শুনেও অপমানিত ফিল করলো না রাজ। গালে হাত দিয়ে ভাবু কণ্ঠে বলল, বউ মানে গিরগিটির সৎ বোন, কখন কিভাবে রং পাল্টে ফেলবে কিছুই বুঝতে পারবি না। তাদের হাতে না থাকলে আর নাতে হ্যাঁ থাকলে তাদের কিসে কি থাকে সেটা উদ্ধার করা তোদের সারার জীবনটাই বেকার হয়ে যাবে। শেষকালে কনফিউজ ক্লিয়ার করতে করতে বিয়ে করে মারা পড়বি। তাই বড় ভাই হিসেবে উপোস দিয়ে দিচ্ছি, সময় থাকতে গৃহত্যাগী হ। রাজের কথায় দুই পাশে বসে পড়ল অরণ্য আর তন্ময়। দুই দিকে দিয়ে দুইজনের দূরে ভাইয়ের কাজ ছাড়িয়ে ধরল। অরণ্য ঠোঁট দিয়ে চুকচুক শব্দ করে বলল, চুপ চার দাও, আসল কথায় আসো। বউ নয়, তোমার কপালটাই গিরির মতো লং পাল্টে ফেলেছে। তোমাকে একটা বাঁশঝাড় নয়, গোটা বাঁশবাগানের মালিক বানিয়ে দিয়েছে। না হলে দেখো শেষদার ছোটদার দিকে তাকাও, তাদের 2টা বউ কোমলবতী লজ্জাবতী, এক কথায় রসমালাই। তাহলে তোমারটা তিতকুটে করলা কেন?
ওদের দেখো, ওরা নিজেদের স্বামীদেরকে দেখে লজ্জায় বাসি ছিপানির মতো নেতিয়ে পড়ে, আর তোমার বউ তোমাকে দেখলেই ডান্ডার বাড়ি মারতে এসে তুলে আসে যায়। সো স্যাড। রাজ বেশ আহত হলো। এবার তন্ময় একটু জ্ঞান দেওয়া স্টাইলে বলল, বইটা আইট দেওয়ার জন্য আমার কাছে একটা সলিড প্ল্যান আছে। প্ল্যানের কথা শুনে রাজ আর অর্ণব ভ্রুকুচকে তাকালো ওদের দিকে। তনু বাঁকা হেসে বলল, আমি কাউকে ফ্রিতে আইডিয়া দিই না, এটা আমার বিজনেস, তাই ফেলো করি, মারো তেল। রাজ ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। ওয়ালেট থেকে কর করে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, এবার বল। তন্ময় এবার রাজের পাশ থেকে উঠে গিয়ে অরণ্যের পাশে বসলো। বাঁকা হেসে বলল, ফাটা কপাই সেলাই করে এমন কোনো দর্জির ব্যাপারে আমার জানা নেই, তবে মেজদার ছোটদের কপালের সাথে তোমার কপালের ফাটাটা ঘষে ঘষে দেখতে পারো, বলা যায় কাজেরও হতে পারে। বললে অরণ্যের হাত ধরে দিল দৌড়। যেতে যেতে অরণ্যকে বলল, 250 তোমার, 250 আমার। অরণ্য বিশ্বজয় হাসি নিয়ে বুক ফুলিয়ে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই ভাই, এই বাড়িতে শুধু তুই আমার মতো হয়েছিস। রাজ দাঁত কিটমিট করে ভাইদের অভিশাপ দিয়ে বল, দেখিস তোরা দুটো, তোদের বউ আমার বউয়ের মতো হবে, আপডেট ভার্সন। সমুদ্র এতক্ষণ পুরো সার্কাসটা উপভোগ করে উঠে যেতে যেতে বলল, শকুনের অভিশাপে কখনো গরু মরতে শুনেছ? রাজ এবার সত্যি সত্যি ঘরদোর ছেড়ে বিরাকি হয়ে যাবে মন চাইছে তার। সে নিজের কপাল চাপড়াতে চাপড়াতে গাইল, জানলে আগে এমন ভাইয়া করতাম না বিয়া, সর্বনাশ কইরাইছি পায়ে কুড়াল মারিয়া, সুখে কত আদরে রাখে ভাত কাপড়ে, আমার ঘরের টেক্কা মানে আমারই ঘরে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ব্যস্ত নগরীর কর্মজীবী মানুষেরা গভীর তন্দ্রে আচ্ছন্ন। তাদের ধরা বাঁধা তান্ত্রিক জীবনের যেমন ভেতরে কিছু ব্যতিক্রম ধর্মী মানুষও বসবাস করে। তারা আদৌ জীবিত না মৃত সেটা তাদের নিজেদের কাছেই স্পষ্ট নয়। তাদের কাছে রাত 12টা আর দুপুর 12টার মাঝে কোনো ফারাকই নেই। দুসময় তারা জেগে থাকে। অন্ধকার, নির্জন, আঁধারি রাতের কোলাহলপূর্ণ নিস্তব্ধতায় তারা হৃদয় উজাড় করে দুঃখবিলাসে ডুবে যায়। ভালো থাকার মুখোশ খুলে এক টুকরো খাঁটি মানুষে পরিণত হয়, যেখানে কাউকে আর বলতে হয় না, দেখো আমি ভালো আছি। এই সময়টুকু তাদের একান্ত। সেই নিশাচর প্রজাতির প্রাণীদের খাতায় নাম লেখানোর এক নারী এখনো জেগে আছে। এই তন্দ্রামগ্ন নগরীতে সুখের তন্দ্রা আসেনি তার। গতকাল সে শেষ কবে প্রশান্তিময় তন্দ্রায় তলিয়েছিল তাও তার মনে পড়ে না। তার অবস্থারত ঘরটাও ঝিমঝিমে অন্ধকারে ঢাকা। হালকা আলো আধারির মাঝে মেঝে নরম উলের ওপর পা ভাঁজ করে বসে আছে সে। তার প্রিয় মানুষের প্রিয় কেশগুচ্ছ কোমল পিঠ ছুঁয়ে ছড়িয়ে আছে মেঝে ছুঁড়ে। আধো অন্ধকার ঘরে এক পাশে এক টুকরো উজ্জ্বল আলো নিবিড়ভাবে জ্বলছে। টেবিলের ওপর রাখা কালো রঙের একটা ব্লু ওয়েট মাইক্রোফোন, মেয়েটার কণ্ঠ জড়িয়ে ধরে নিঃশব্দে। ল্যাপটপ স্ক্রিনে ক্লাব হাউস এর ভিডিও রুম চলছে, তাতে যোগ দিয়েছেন লক্ষ লক্ষ শ্রোতা। তখন সময় রাত 12টার কাটায়। ঠিক তখন তারা তাদের পছন্দের সিক্রেট গায়িকার কণ্ঠ শুনতে পায়। ল্যাপটপ স্ক্রিনে শুধু একটাই নাম, প্রণয়িনী নীলাঞ্জনা। ক্যামেরায় নয়, চিত্রে নয়, শুধু একটা প্রোফাইল লাগানো। আর তার নিচের স্ক্রিনে প্রতি সেকেন্ডে শত শত মানুষের বিভিন্ন মতামত, বিভিন্ন মন্তব্য ভেসে উঠেছে। তাদের সেকেন্ডের মধ্যে সেগুলো হারিয়ে নতুন মন্তব্য ভরে ওঠে কমেন্ট বক্সে। তাদের এক একজনের একরকম মতামত। মেয়েটা মাইক্রোফোনের খুব কাছে মুখে এনে বসে, ঠোঁট নিচু করে বন্ধ করে একটা শব্দ এই মুখে, তবে তার আঙ্গুলগুলো ধীরে ধীরে মোবাইল স্ক্রিনের ওপর চলতে থাকে। কমেন্ট সেশনে ভরে উঠেছে, আজ একটা দুঃখের গান হবে না দিদি, অনেক কাঁদছি, ও চলে গেছে, আমি আর পারছি না, তোমার গলায় একটু শান্তি চাই, তুমি কি ভালো থাকাটাও আজ গাইতে পারবে? আমার জন্মদিন, কেউ জানে না, আজ একটু হাসি খুশি গান দিও আপু, ক্ষমা করতে চাই না, কি পারছি না, প্লিজ একটা গান দাও। এইভাবে আরও অনেক অনেক কমেন্ট রয়ে গেছে। শেষের কমেন্টটি ছিল, যেতে প্রিয়টা আঙুলটা চিপকে ধরলো, কয়েক সেকেন্ড সেটার দিকে মৃদু হেসে বলল, আপু আমার ভালোবাসা হারিয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু আমি তাকে ভুলতে পারছি না অনেক চেষ্টা করেও। কেন পারছি না একটু বলবে? সে তো আমার জীবনের কোথাও নেই, তাহলে কোথায় আছে? আমি তাকে দেখতে পাই না, তাকে ধরতে পাই না, ছুঁতে পারি না,
তবুও মনের সবটাতে জায়গা করে নিয়েছে এমন কোনো। আপু বলো না। সে কোথাও নেই, তবুও যেন সব কিছুই সে। শেষের কমেন্টটা ওপরে উঠে যেতে নিলেই প্রিয়তা সেটা বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরল। কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে মৃদু হাসে বলল, আপু না ভাইয়া জানি না, তবে আপনি যে জেলখানায় কয়েদ আছেন ওই জেলখানায় কেবল ঢোকার রাস্তায় আছে, তবে সেটা থেকে মুক্তির রাস্তা নেই। কেন আপু? লিখেছেন কেশার জন্য থাকি। প্রিয়তা পুনরায় ওই ব্যক্তির কেমন দেখে মুচকি হেসে চোখের পাতা মুছল। কণ্ঠে নিজের অস্তিত্বের সকল অনুভূতি ঠেলে বলল, না থেকেও কেউ কেউ থেকে যায় অভিমানে, সংক্ষেপে, অপেক্ষায়। কখনো বা পরিচয় পারফিউমের ঘ্রাণে, কখনো ফেলে যাওয়া ডাকনামে, থেকে যায় প্রিয় কবিতায়, বিষণ্ণকণের লাইনে, বিকেলের শূন্যতায়, কিংবা ঘরঘরা একান্তিতে, আর সবশেষে মাঝরাতের অবাধ্য অশ্রুধারায়। এখানে স্লিপলেস চোখ সে কমেন্ট করেছে, অনেক সুন্দর বলেছ আপু, সত্যি তাই। আপু আজকে করবে না? আপনারাই বলেন কোন গানটা শুনতে চান। লোস্ট মুড সে কমেন্ট করেছে, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে কার, এই গানটা করো আপু। সবাই বলছে তুমি অন্য কারোর সঙ্গে বাঁধো কার। প্রিয়তা সবার কমেন্ট দেখে নিঃশব্দে হাসলো। নিঃশব্দ ভারী হয়ে উঠেছে তার। না চাইতেও চোখের পাতে ভেসে উঠেছে একজোড়া গভীর বাদামি চোখের নিশালো প্রতিচ্ছবি, যা একসময় তাকে নিঃশব্দে অনেক কিছু বলতো, হারিয়ে নিয়ে যেত অন্য দুনিয়ায়। যে চোখে সে দেখতে পেত বিশ্বাস, ভরসার অসীম স্নেহের সাগর। প্রিয়তার ভাবনার অথলে হারিয়ে গিয়ে আনমনের কণ্ঠে সুর তুলল, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাস্য, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জল। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধেছ, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল, বাছার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে, একটা ছেলে ভুল কোথায় দাঁড়াই। কথায় ওপর কেবল কথা, সিলিং ছুতে চায়, নিজের মুখের আয়না আদল লাগছে অসহায়। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর। বুকের ভেতরও ফুটছে যেন মাছের কান লাল, এত নরম। সারের সুতোর বুনছে যেন সেই লালের কঙ্কাল, বিপদ বড়। তুমি যাকে ভাসো ভালো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনের ঝড়। তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনের ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, তোমার দরজায় আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ ঝড়। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে ঘর। গাইতে গাইতে আচমকা ফুপিয়ে উঠল প্রিয়তা। নিজের ভেতরের স্তত্বটা যেন চেপে রাখতে পারল না। সে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির শাসন, বারণ, স্নেহ, আদর, ভালোবাসার অভাবে গলা কাটা মুরগির মতো ছটফটিয়ে উঠল। আর কারো কোনো মন্তব্য না দেখে ল্যাপটপ অফ করে দিল। দুই হাঁটুর ভাঁজে মুখ গুটিয়ে ফুফাতে ফুফাতে একসময় চিৎকার দেখে উঠল। বুকের ভিতরে তীব্র যন্ত্রণায় কাঁদতে কাঁদতে একসময় চিৎকার দিয়ে বলল, আমি ব্যর্থ হয়েছি, আমি পারিনি প্রণয় ভাই, আমি পারিনি আপনার কথাগুলো শুনতে, আমি পারিনি আপনার কথাগুলো রাখতে, আমি পারিনি নিজেকে শক্ত করতে, আমি পারিনি আপনার ওপর থেকে এক বিন্দু নির্ভরশীলতা কমাতে। আপনাকে ছাড়া আজও আমি ঠিক ততটাই নিরীহ, অসহায়, যতটা আগে ছিলাম, ভীষণ দুর্বল। আমি আপনাকে ছাড়া কোথায় আপনি প্রণয় ভাই? আপনার রক্তজবাজ বড্ড ক্লান্ত। সমাজের সামনে ভালো থাকার অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। আমাকে আমাকে একটু আপনার বুকের আগের মতো ঠাঁই দিন না প্রণয় ভাই, প্লিজ দিন না। আমি আপনার অভাবে মরে যাচ্ছি প্রণয় ভাই, প্লিজ একটু বুকে নিন, একটু বলুন না আগের মতো করে, জান তুই চিন্তা করিস না, আমি তো আছি, তোর কিচ্ছু হতে দেবো না, তোর সব সমস্যার সমাধান আমি করব। প্লিজ আগের মতো একটা বার বলুন না প্রণয় ভাই, একটা বার, আর একটা বার আপনার গায়ের গন্ধ নিতে দিন না। শেষ আর একটা বার আপনার নিজের সকল ঘ্রাণ নিজের মধ্যে শুষে নিতে চাই। আপনার গায়ে সেই মাতাল করা ঘ্রাণে আমি যে খুব বেশি আসক্ত। আজ অনেকগুলো মাস, অনেকগুলো দিন, অনেকগুলো বছর পেরিয়ে গেল, আমি একটা ভালো শান্তি পাইনি প্রণয় ভাই। আপনার বুকে যে শান্তি, সেটা পৃথিবীর কোথাও নেই, কিছুতেই নেই। সেটা এখন আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি। আপনার বুকে সেই উষ্ণতাপ পৃথিবীর কোথাও নেই, কোথাও নেই। কেউ আপনার মতো নয়, কেউ আমাকে আপনার মতো ভালোবাসে না, আপনার মতো করে কেউ বোঝে না। আমার আপনাকে চাই প্রণয় ভাই। বলতে বলতে তীব্র কান্নায় মেঝেতে লুটিয়ে পড়ল প্রিয়তা।
কান্নার তোড়ে ফর্সা মুখখানি মুহূর্তে রক্তাভ হয়ে উঠেছে। হাতে কপালে শিরা টান টান হয়ে ভেসে উঠল। কাঁদতে কাঁদতে হেঁচি তুলতে তুলতে পুনরায় বলল, আমি দুঃখে দুঃখে মরে যাচ্ছি প্রণয় ভাই। আমি কি খুব বেশি অযোগ্য ছিলাম? ভালোবাসার লোক দেখিয়ে আমাকে কেন ভেবে ছুঁড়ে ফেললেন? কেন ছেড়ে গেলেন? আপনার পায়ের কাছে রেখে দিতেন। আমি বেশি কিছু তো চাইনি আপনার কাছে। আপনার শুধু 2 চোখ ভরে দেখতাম। আপনি কি দেখিনি আজ বহুগুলো বছর আমি যে আপনার তৃষ্ণায় মরে যাচ্ছি প্রণয় ভাই। আই ডেস আই ডেসপারেটলি নিড ইউ, প্লিজ। আমি সত্যি আপনাকে পাওয়ার লোভ আজও ছাড়তে পারিনি প্রণয় ভাই। বিশ্বাস করুন, একটুও পারিনি। বড় আপু যদি আপনাকে একটু ভিক্ষা দিত আমায়, আমি আপনাকে চাই প্রণয় ভাই, খুব করে চাই। প্রিয়তার এই তীব্র হাহাকার মেশানো ঘুমোটে ওঠা আর্তনাদ নিঃশব্দ ঘরে 4 দেওয়ালে বাড়ি খেয়ে বাতাসে মিলে যায়, যেন এ তার প্রতি রাতের ধরাবাঁধা রুটিন। এমনি বুঝে যায়। ডেনমার্ক একটা ডিপ ডার্কেস্ট রুম। পুরো রুমের আবহাওয়া ভারী, বাতাসে ভেসে বেড়াচ্ছে নানাবিধ মাদকের সুমিষ্ট সুঘ্রাণ। ঘরটা পুরো অন্ধকার হলেও পূর্ব দিকের কাঁচা জানলা গলিয়ে আবছা চাঁদের আলো এসে ঘরের ঠিক মেঝের পুঁতে পড়েছে। সেখানে মেঝেতে বসেছিলেন বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে একজন পুরুষ। পুরো শরীর তার নেশায় মগ্ন। পাওয়ারফুল রাগের তীব্র নেশা ছুটে চলেছে তার শিরায় শিরায়। তীব্র রাগের নেশাকে দমিয়ে রাখতে পারছে না তার দেহের পুরুষালী হরমোনগুলো। ফলে শরীরটা যেন কোনো জর্জবস্তি বলে মনে হচ্ছে না তার। তবে শরীরটাকে কাবু করতে পারলেও এই ড্রাগের নেশা তার মন মস্তিষ্কের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। সে সম্পূর্ণ সজ্ঞানে আছে। তার বুকের ভেতর লাভা নদীর প্রত্যেকটা স্রোত হৃৎপিণ্ডের কণায় কণায় অনুভূত করতে পারছে। বুকের বাপাসটা ব্যথা করতে করতে যেন অবশ হয়ে আসার উপক্রম। তার এক উরুতে একটা বোম লোপট সাদা বিড়াল হাত পা ভাঁজ করে পেটে মুখ গুজে ঘুমিয়েছে। অন্য উরুতে ল্যাপটপ। পুরুষটা পুনরায় মাথা তুলে তার রক্তিম চোখ জোড়া নির্বদ্ধ করলো ল্যাপটপ স্ক্রিনে। সেখানে এক নারীর প্রেম পিপাসার কাতরাচ্ছে, ছটফট করতে করতে নিজের প্রিয় পুরুষের বুকে আশ্রয় খুঁজছে, ধুচে চাইছে, ঘ্রাণ নিতে চাইছে। প্রণয় নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল স্ক্রিনে। মুখ দিয়ে শব্দ বের করার জন্য অবশিষ্ট শক্তিটুকুও যেন নেই তার দেহে। তাই সে স্ক্রিনের দিকে তাকিয়ে অস্পষ্ট ভিড় করে বলল, আমার মতো এত অক্ষম পুরুষ কি তোর এত ভালোবাসা ডিজার্ভ করে যান? আমি কেন এত অক্ষম হলাম? কেন এত কাপুরুষ হলাম? কেন পারলাম না তোকে বুকে জড়িয়ে রাখতে? কেন পারলাম না তোকে নিঃশ্বাসে মিশিয়ে রাখতে? আমি কি করব ইউজলেস বুকটাকে নিয়ে, যেখানে তুই নেই? যে বুককে তুই মাথায় রাখতে পারতিস না, যে বুককে দুনিয়ায় রেখেছিস কেন? আমি মিটিয়ে দে না এই নাম, এই নিশান। আমিও পড়ে যাচ্ছি জান। আজ এতগুলো বছর তুই এই বুকে আসিস না, মাথা রাখিস না, আবদার করিস না। আজ কত বছর তোর এই উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া নিজের অস্তিত্ব অনুভব করি না। তোকে ছুতে পারি না, আদর করতে পারি না, তোর কণ্ঠে নিজের নামটা শুনতে পারি না। আমি আর থাকতে পারছি না তোকে ছাড়া। আমারও তোকে চাই। হয় তুই আমার কাছে আয়, নয়তো এই বুকের গভীরে ছুরি চালিয়ে দে। নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছিল তরে। এই নিঃশ্বাস আমি আর তোর নাম জপবে না। সেই চোখ দুটো বন্ধ করে দিচ্ছিল তরে, যে চোখ দুটো আর তোকে দেখার জন্য অতিষ্ঠ হবে না। যে কোনোভাবে আমাকে এই মরণ যন্ত্রণা থেকে মুক্তি দিতে চান। এই বিষ পান করার থেকে মরণ আমার জন্য ঢের সুখের। কিন্তু দেখ, আমি নিজের ইচ্ছাতেও মরতে পারি না। হয় আমাকে ভালোবাস, আর নয়তো মেরে ফেল। বলে প্রণয় ডুকরে কেঁদে উঠল। এই অসহ্য পীড়া আর সহ্যে না যান। প্রণয় চোখ বুঝে আল্লাহর দরবারে আরজি জানিয়ে বলল, হে মাবুদ, এত কষ্ট আমায় কেন দিচ্ছ? কেন এত অক্ষমতার অসহায়ত্বের দড়ি আমার পায়ে পরিয়ে রেখেছ? আমি যে ওর এই আর্তনাদা সহ্য করতে পারছি না। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা আমাদের না দিয়ে তোমার কাছে নিয়ে যাও, তাহলে হয়তো আমরা একটু শান্তি পেতাম। বলে পুনরায় বিছানায় মাথা এলিয়ে দিল। কয়েক সেকেন্ড থেমে আবারও পাগলের মতো হেসে উঠল। বলল, ছ্যাঃ, আমি তো ভুলে গিয়েছিলাম। আমি তো ওকে মরণের পরও পাবো না। মৃত্যুর পর আমার জায়গা হবে দুর্গন্ধময় নরকের কোনো এক অন্ধকার কালকুটুরিতে। আমার মতো পাপিষ্ঠ কীভাবে জান্নাতে সুবাস পাবে? দুনিয়াতেও জাহান্নামের আগুনে জ্বলছি, মরণের পরও জাহান্নামের আগুনেই জ্বলবো। আমি কোনোদিনও তোকে পাবো না চান। তুই আমার পাপিষ্ঠ হৃদয়ের এক পবিত্র ফুল, যাকে জন্ম জন্মান্তরে আমার জন্য নিষিদ্ধ করেছে বিধাতা। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। আর পর্বটা অনেকটা বড়। আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি পর্বটাতে অনেক জায়গায় হয়তো ভুল করেছি,
কারণ আমি কোনো প্রফেশনাল ভয়েসড আর্টিস্ট নই। আমি গল্প পড়তে ভালোবাসি আর আপনাদেরও গল্প শোনাতে ভালোবাসি। তো সেই হিসেবে আমি গল্পটা পড়ি। আমার গল্প পড়তে পড়তে অনেক জায়গায় হয়তো আমি আটকে যাই, কারণ আমি কোনো প্রফেশনাল তো নই যে আটকাবো না, বা ইমোশনাল সিন হলে আমার সত্যি খুব কান্না পেয়ে যায়, আমি কখনো কখনো কান্নাও করে ফেলি। কোনো হাসির সিন থাকলে সেখানে হাসি পেয়ে যায়। হয়তো অন্যদের মতো ভালো করে করতে পারি না, কিন্তু যেমনটা হয় তেমনটাই দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আসছি আজকে। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।